শুরু করতে চলেছি আজকের ক্লাস পিএসসি সিলেবাসে থাকা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কৃষ্ণকান্তের উইলের ষোড়শ পরিচ্ছেদ। এই উপন্যাসের 15তম পরিচ্ছেদ পর্যন্ত আমি ক্লাস নিয়েছি। আজকের ক্লাস হলো ষোড়শ পরিচ্ছেদের। দেখো, গোবিন্দলাল তৎক্ষণাৎ জলে নামিয়া ডুব দিয়া রোহিণীকে উঠাইয়া সোপান উপরই শায়িত করিলেন। মানে গোবিন্দলাল তৎক্ষণাৎ জলে নেমে ডুব দিয়ে রোহিণীকে উদ্ধার করলো। তারপর সিঁড়িতে শুইয়ে দিল। দেখিলেন রোহিণী জীবিত আছে কি না সন্দেহ। সে সংজ্ঞাহীন দেখল। সে কিন্তু অচেতনে আছে, তার চেতন নেই, সে অজ্ঞান হয়ে গেছে, নিঃশ্বাস প্রশ্বাস রহিত। উদ্যান হইতে গোবিন্দলাল একজন মালিকে ডাকিলেন। উদ্যান থেকে গোবিন্দলাল একজন মালিকে ডাকল। মালির সাহায্যে রোহিণীকে বহন করিয়া উদ্যানস্থ প্রমোদ গৃহে ও শুশ্রূষার জন্য লইয়া গেলেন। তারপর উদ্যানে তাদের যেখানে উদ্যানের যেখানে প্রমোদ গিয়ে যেখানে আনন্দ প্রমোদ করতো সেইখানে নিয়ে গেল শুশ্রূষার জন্য। জীবনে হোক মরণে হোক রোহিণী শেষ গোবিন্দলালের গৃহে প্রবেশ করলো। জীবনে হোক মরণে হোক, সে জীবন্তই হোক আর মরে যাওয়ার পরেই হোক, রোহিণী এই শেষ গোবিন্দলালের গৃহে প্রবেশ করলো। ভ্রমর ভিন্ন আর কোনো স্ত্রীলোক কখনো সে উদ্যান গৃহে প্রবেশ করে নাই। ভ্রমর ছাড়া আর অন্য কেউ সেখানে কিন্তু গোবিন্দলালের সেই ঘরে প্রবেশ করেনি। বাত্তা বর্ষা বিধৌত চম্পকের মতো সেই মৃত নারী দেহ পালঙ্কে লম্ববান হইয়া প্রজ্বলিত দীপালোকে শোভা পাইতে লাগিল। মৃত নারী দেহ অর্থাৎ কি হয়েছে? রোহিণীকে মৃত নারীদেহ বলা হচ্ছে। তার নারীদেহ পালঙ্কে অর্থাৎ পালঙ্কের উপর লম্বমান হইয়া প্রজ্বলিত দীপের আলোকে শোভা পেতে লাগলো। বিশাল দীর্ঘ বিলম্বিত ঘোর কৃষ্ণ কেশর রাশি জলে ঋজু, তাহা দিয়া জল ঝরিতেছে। কেশ রাশি, কেশ থেকে তার চুল থেকে জল ঝরছে। মেঘে যেন জল বৃষ্টি করিতে, যেন কালো ঘন মেঘ তুলনা করা হয়েছে, তার চুলকে তুলনা করা হয়েছে কালো ঘন মেঘের সাথে। সেখান থেকে যেন বৃষ্টি পড়ছে, জল বৃষ্টি করিতেছে। নয়ন মুদ্রিত, চোখ বন্ধ, কিন্তু সেই মুদ্রিত পদ্মের উপরে ভ্রু যুগল জলে ভিজিয়া আরও অধিক কৃষ্ণ শোভায় শোভিত হইয়াছে। কি হয়েছে? সেই মুদ্রিত পদ্মের উপর ভ্রু যুগল অর্থাৎ মুখটা যেন পদ্মের ন্যায়, তার উপর কি হয়েছে? ভ্রু যুগল অর্থাৎ তার চোখের দুটো ভ্রু জলে ভিজে গেছে। আরও অধিক যেন কৃষ্ণ শোভায়, যেন তার ভ্রুগুলো কালো, কৃষ্ণ অর্থে কালো, কালো হয়ে শোভা পাচ্ছে। আর সেই ললাট তার কপাল স্থির বিস্তারিত, লজ্জা ভয় বিহীন। এখন আর কোনো লজ্জাও নেই, এখন ভয়ও নেই। কোনো অব্যক্ত ভাব বিশিষ্ট গণ্ড এখনও উজ্জ্বল, তার গণ্ডদেশটা এখনও উজ্জ্বল হয়ে আছে, উজ্জ্বল। অধর এখনও মধুময়, বান্ধুলি পুষ্পের লজ্জাস্থল। বান্ধুলি পুষ্পের এখানে একটা পুষ্পের নাম আছে, বান্ধুলি পুষ্পের লজ্জাস্থল। আচ্ছা, গোবিন্দলালের চোখে জল পড়িল। বলিলেন, মরি মরি, কেন তোমায় বিধাতা এত রূপ দিয়া পাঠাইয়াছিলেন? পুরো রূপের বর্ণনা হলো। দিয়াছিলেন তো সুখী করিলেন না কেন বিধাতা তোমায় সুখী করলেন না? এমন করিয়া তুমি চলিলে কেন? এই সুন্দরীর আত্মঘাতের তিনি নিজেই যে মূল, এ কথা মনে করিয়া তাহার বুক ফাটিতে লাগলো। গোবিন্দলাল ভাবছে যে তার এই মৃত্যুর জন্য, আত্মহত্যার জন্য তিনিই দায়ী। আচ্ছা, এই ভেবে তার বুক ফেটে গেল। যদি রোহিণীর জীবন থাকে, রোহিণীকে বাঁচাইতে হইবে। যদি রোহিণীর জীবন থাকে তাহলে রোহিণীকে বাঁচাতে হবে। জলমগ্নকে কি প্রকারে বাঁচাইতে হয় গোবিন্দলাল তাহা জানিতেন। জলমগ্নকে কি প্রকারে বাঁচাতে হয়? উদরস্থ জল সহজেই বাহির করানো যায়। 2-4 বার রোহিণীকে উঠাইয়া বসাইয়া পাশ ফিরাইয়া ঘুরাইয়া জল উদ্গীর্ণ করাইলেন, কিন্তু তাহাতে নিঃশ্বাস প্রশ্বাস বহিল না। সেইটি কঠিন কাজ। গোবিন্দলাল জানিতেন মুমূর্ষুর বাহুদয় ধরিয়া ঊর্ধ্বোত্তোলন, বাহুদয় বলতে হাত ধরে যদি তাকে উপরের দিকে তোলা হয়, ঊর্ধ্বোত্তোলন করিলে অন্তরস্থ বায়ুকোষ স্ফীত হয়। ভেতরে যে হাওয়া প্রবেশ করছে, তো আমরা শ্বাস প্রশ্বাস নিয়েছি, সেই বায়ুকোষটা স্ফীত ফুলে যায়। সেই সময় রোগীর মুখে ফুৎকার দিতে হয়। পরে উত্তোলিত বাহুদয় ধীরে ধীরে নামাইতে হয়। নামাইলে বাহুকোষ সংকুচিত হয়। তখন সেই ফুৎকার প্রেরিত বায়ু আপনি নির্গত হইয়া এসে
ইহাতে কৃত্রিম নিঃশ্বাস প্রশ্বাস বাহিত হয়। এইরূপ পুনঃ পুনঃ করিতে করিতে বায়ুকোষের কার্য শত পুনরাগত হইতে থাকে। কৃত্রিম নিঃশ্বাস প্রশ্বাস বাহিত করাইতে করাইতে সহজে নিঃশ্বাস প্রশ্বাস আপনি উপস্থিত হয়। এইরকম বা অন্যজন যখন তাকে কৃত্রিম একটা নিঃশ্বাস প্রশ্বাস যখন তাকে দেবে, বাইরে থেকে তাকে যখন দেওয়া হবে, তাকে হাওয়া দেওয়া হবে মুখের ভেতর, তখন সেটা কৃত্রিম হবে, মানে অন্য আরেকজন দিচ্ছে। তারপর আস্তে আস্তে তার ভেতরে যখন হার্ট, অর্থাৎ বুঝতে পারছো যখন হৃৎপিণ্ডের সঞ্চালনের কথা বলা হচ্ছে, তখন নিজের থেকেই কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস চালিত হবে। রোহিণীকে তাই করিতে হইবে। 2 হাতে 2টি বাহু তুলিয়া ধরিয়া তাহার মুখে ফুৎকার দিতে হইবে। তাহার সেই পক্কবিম্ব বিনিন্দিত এখনও সুধা পরিপূর্ণ দেখো এখানে বলছে, এখানে ভালো করে মদন্মাদ হলাহল, বুঝতেই পারছো নিশ্চয় এখানে কি বলা হচ্ছে। একটা প্রণয়ের একটা ব্যাপারকে তুলে ধরা হয়েছে। উন্মাদ হলাহল, এখানে বিষ, কলসি তুল্য, এত বড় শব্দটা দেখো। মদন্মাদ হলাহল এইভাবে উচ্চারণ করবে। আগে উচ্চারণ করবে মদন, তারপরে মদন্মাদ হলাহল কলসি তুল্য, রাঙ্গা রাঙ্গা মধুর অধরে দিয়া ফুৎকার দিতে হইবে। কি সর্বনাশ! কে দিবে এই ফুৎকারটা? কে দেবে? গোবিন্দলালের এক সহায় উড়িয়া মালি, বাগানের অন্য চাকরেরা ইতিপূর্বে গৃহে গিয়াছিল। তিনি মালিকে বলিলেন, আমি ইহার হাত 2টি তুলে ধরি, তুই ইহার মুখে ফু দে দেখি। মুখে ফু! সর্বনাশ! ওই রাঙ্গা রাঙ্গা সুধামাখা অধরে মালির মুখের ফু! সে পারে মানে কি বলছে এটা, সইতে হ্যাঁ, এটা সইতে পারিবে না? মুনিমা তো সইতে পারিবে না। মালিকে মুনিব যদি শালগ্রাম শিলা চর্বণ করিতে বলছে, শালগ্রাম শিলা যদি চেবাতে বলতো, মালি মুনিবের খাতিরে করিলে করিতে পারে, নিশ্চয়ই সেটা করার চেষ্টা করতে বা করিলেও করতে পারতো। কিন্তু সেই চাঁদ মুখের রাঙা ধরে, মানে সেই রোহিণীর যে মুখটা, তার মুখে, রোহিণীর মুখে, ওই সুন্দর মুখে, তার চাঁদ মুখে রাঙা অধর বলতে ঠোঁটে সেই ফটকি ফুকের ফু, সেই কটকি ফু মুখের ফু, অর্থাৎ ওই মালি ফু দেবে। মালি ঘামিতে আরম্ভ করলে, মালির তো কেমন একটা ভয় লাগছে। স্পষ্ট বললো, সে পারিবে না অধবর, মানে সে করতে পারবে না কাজটা। মালি ঠিক বলিয়াছিল। মালি সেই দেবদুর্লভ ওষ্ঠাধরে, মানে দেবদুর্লভ বলতে সুন্দর ঠোঁট, তার ওষ্ঠাধর, অর্থাৎ তার দেবতাদের মতো সুন্দর দেখতে ওষ্ঠাধরে যদি একবার মুখ দিয়া ফু দিত, তারপর যদি রোহিণী বাঁচে উঠে আবার সেই ঠোঁট ফুলাইয়া কলসি কক্ষে জল লইয়া মালির পানে চাহিয়া ঘরে যাইত, তবে তাহাকে ফুলবাগানের কাজ করিতে হইতো না। যদি এইভাবে বলছে, যদি রোহিণী বেঁচে উঠে মালির দিকে তাকিয়ে যদি ঘরে চলে যায় কলসি নিয়ে, কখনোই সেটা সম্ভবপর নয়। রোহিণী কেমন সে আমরা জানি, এবং রোহিণীর মানে রোহিণী সম্পর্কে আমরা জানি। তা রোহিণী অমন যদি একটা মালির দিকে তাকিয়ে করে, তাহলে সে আর ফুলবাগানের মালি থাকে না। সে খন্তা, খুরপো, নিরিন, কাঁচি, কোদালি, বারণি জলে ফেলিয়া দিয়া এক দৌড়ে ভদ্রক প্রাণে ছুটিত সন্দেহ নাই। সে কি করতো? সব কিছু ফেলে আবার তো পালাতো। বোধহয় সুবর্ণরেখার নীল জলে ডুবিয়া মরতো। একজন মালি ওর অত সুন্দর ঠোঁটে বা এত সুন্দর মুখটা নষ্ট করে দিল। মালি অত ভাবিয়াছিল কি না বলিতে পারি না, কিন্তু মালি ফু দিতে রাজি হইল না। মালি তো তাতে কিছুতেই ফু দিতে রাজি হলো না। অগত্যা গোবিন্দলাল কী করলো, তাহাকে বলিলেন, তবে তুই এইরূপ ইহার হাত 2টি ধীরে ধীরে উঠাইতে থাক, আমি ফু দিই, তারপর ধীরে ধীরে হাত নামাইবি। মালি তাহা স্বীকার করিল। মালি সেটা অস্বীকার করলো না, বললো ঠিক আছে। সে হাত 2টি ধরিয়া ধীরে ধীরে উঠাইল। গোবিন্দলাল তখন সেই ফুল্ল রক্ত কুসুমকান্তি অধর যুগল স্থাপিত করিল। নিজের ফুল্ল রক্ত কুসুমকান্তি অধর যুগল, তার নিজের
ঠোঁটকে বলা হচ্ছে, আর একদিকে রোহিণী ঠোঁটকে বলা হচ্ছে ফুল্ল রক্ত কুসুমকান্তি অধর যুগল। কী করলো? স্থাপিত করিল। রোহিণীর মুখে ফুৎকার দিলেন। সেই সময় ভ্রমর একটা লাঠি লইয়া একটা বিড়াল মারিতে যাইতেছিল। বিড়াল মারিতে লাঠি বিড়ালকে না লাগিয়া ভ্রমরেরই কপালে লাগিল। মালি রোহিণীর বাহুদয় নামাইল, আবার উঠাইল, আবার গোবিন্দলাল ফুৎকার দিলেন, আবার সেই রূপ হইল, আবার সেই রূপ পুনঃ পুনঃ করিতে লাগিলেন। 2-3 ঘণ্টা এরূপ করিলেন। 2-3 ঘণ্টা ধরে ফুৎকার দেওয়া হলো। রোহিণীর নিঃশ্বাস বহিল, রোহিণী বাঁচিল। এবার চলে আসছি সপ্তদশ পরিচ্ছেদে। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। রোহিণীর নিঃশ্বাস প্রশ্বাস বহিতে লাগিল। নিঃশ্বাস প্রশ্বাস এবার রোহিণী সচল হলো। আচ্ছা, গোবিন্দলাল তাহাকে ঔষধ পান করাইলেন। ঔষধ বলকারক। ক্রমে রোহিণীর বল সঞ্চার হইতে লাগিল। রোহিণী চাহিয়া দেখিল সজ্জিত রম্য গৃহ মধ্যে মন্দ মন্দ শীতল পবন বাতায়ন পথে পরিভ্রমণ করিতেছে। রোহিণী চাকিয়ে দেখল সজ্জিত রম্য গৃহ, একটা সুন্দর সাজানো ঘর, সেখানে মন্দ মন্দ শীতল মানে ঠান্ডা বাতাস বইছে। একদিকে স্ফটিকাধারে স্নিগ্ধ প্রদীপ, একটা স্ফটিকের আধারে একটা স্নিগ্ধ প্রদীপ জ্বলছে, আর একদিকে হৃদয়াধারে জীবন প্রদীপ জ্বলিতেছে। আর একদিকে কি হচ্ছে? তার জীবন প্রদীপ জ্বলে উঠল। আচ্ছা, সে বেঁচে উঠল। এদিকে রোহিণী কি হলো দেখো। এইদিকে রোহিণী গোবিন্দলাল হস্ত প্রদত্ত মৃত সঞ্জীবনী সুরা পান করিয়া মৃত সঞ্জীবিতা হইতে লাগিল। আর একদিকে তাহার মৃত সঞ্জীবনী কথা শ্রবণ পথে পান করিয়া মৃত সঞ্জীবিতা হইতে লাগিল। প্রথমে নিঃশ্বাস, পরে চৈতন্য, পরে দৃষ্টি, পরে স্মৃতি, শেষে বাক্য স্ফুরিত হইতে লাগিল। প্রথমে নিঃশ্বাস ফেলল, তারপর চৈতন্য অর্থাৎ চেতনায় এলো, পরে দৃষ্টি, পরে স্মৃতি, শেষে বাক্য স্ফুরিত হইতে লাগিল। শেষ পর্যন্ত সে কথা বলতে পারলো, তার স্মৃতি ফিরে এলো, সে কথা বলতে লাগলো। প্রথমে সে তাকালো চারিদিকে কী কী আছে দেখলো। হ্যাঁ, আচ্ছা, তারপরে সে কথা বলতে শুরু করলো, তার স্মৃতি ফিরে এলো, কথা বলতে শুরু করলো। রোহিণী বলিল, আমি মরিয়াছিলাম, আমাকে কে বাঁচাইলো? এটা আসতে পারে, আমি মরিয়াছিলাম, আমাকে কে বাঁচাইলো, উক্তিটি কার? রোহিণী বলেছিল। গোবিন্দলাল বলিলেন, যেই বাঁচাক, তুমি যে রক্ষা পাইয়াছ এই যথেষ্ট। রোহিণী বলল, আমাকে কেন বাঁচাইলেন? আপনার সঙ্গে আমার এমন কি শত্রুতা আছে যে মরণেও আপনি প্রতিবাদী? মরতে যাচ্ছে সেখানেও আপনি প্রতিবাদ করছেন, কেন বাঁচালেন? গোবিন্দলাল বলছে, তুমি মরিবে কেন? রোহিণী বলছে, মরিবারও কি আমার অধিকার নাই? গোবিন্দলাল, পাপে কাহারও অধিকার নাই, আত্মহত্যা পাপ। রোহিণী, আমি পাপ পুণ্য জানি না, আমাকে কেহ শিখায় নাই, আমি পাপ পুণ্য মানি না, কোন পাপে আমার এই দণ্ড? পাপ না করিয়াও যদি এই দুঃখ, তবে পাপ করিলেই বা ইহার বেশি কি হইবে? যদি আমি পাপই করি, এর থেকে এর বড় কি হবে? পাপ না করেই তো এই দুঃখ। আমি মরিব, এবার না হয় আমার চোখে পড়িয়াছিল, তোমার চোখে পড়িয়াছিলাম বলে তুমি রক্ষা করেছ, আমি তো মরবই মরবো। তুমি না হয় এবারটা দেখেছিলে বলে আমাকে বাঁচিয়েছ, তোমার চোখে পড়েছিলাম, ফিরে যাব, যাহাতে তোমার চোখে না পড়ি সে যত্ন করিব। আচ্ছা, বলছে কি বলছে রোহিণী, যে এবার আমি যখন মরতে যাব তখন আমি যাতে তোমার চোখে না পড়ি সেই দিকটাই দেখবো, লক্ষ্য রাখবো। তখন গোবিন্দলাল কি বলল? গোবিন্দলাল বড় কাতর হইলেন, বললেন, তুমি কেন মরিবে? তুমি কেন মরবে? চিরকাল ধরিয়া দণ্ডে দণ্ডে পলে পলে, পলে পলে মানে প্রতিক্ষণে, সময়টাকে বলছে, পলে পলে রাত্রি দিন মরার অপেক্ষা একেবারে মরা ভালো। বলছে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে তিলে তিলে মরার থেকে একেবারে মরা ভালো, চিরকাল ধরে এইভাবে মরার থেকে একেবারে মরা ভালো। গোবিন্দলাল বলছে, কিসের এত যন্ত্রণা? রোহিণী বলছে, রাত্রি দিন দারুণ তৃষা, হৃদয় পুরিতেছে, সম্মুখেই শীতল জল, কিন্তু ইহজন্মে সে জল স্পর্শ করিতে পারিব না, আশাও নাই। গোবিন্দলাল তখন বলিলেন যে আর এসব কথায় কাজ নাই। অর্থাৎ কার কথা বললো এখানে? গোবিন্দলালকে উদ্দেশ্য করে রোহিণী এই কথাগুলো বলল। বলছে, আর এসব কথা বলে কাজ নাই, চলো তোমাকে গৃহে রাখিয়া আসি, এবার তোমাকে ঘরে রেখে আসি। রোহিণী বলিল, না, আমি একাই যাইব, আমি একা যেতে পারবো। গোবিন্দলাল বুঝলেন আপত্তিটা কী। গোবিন্দলাল আর কিছু বলিলেন না, রোহিণী একাই গেল। তখন গোবিন্দলাল সেই বিজন কক্ষ মধ্যে সহসা ভূপতিত হইয়া ধুল্লব লুণ্ঠিত হইয়া রোদন করিতে লাগলেন। গোবিন্দলাল তারপর কি হলো, মেঝেতে বসে, দেখো সোজাসুজি এখানে কথা হচ্ছে বিজন কক্ষ মধ্যে, অর্থাৎ ঘরের মধ্যে সহসা ভূপতিত হইয়া ধুল্লব লুণ্ঠিত মানে মেঝের উপর বসে রোদন করতে লাগলো, কাঁদতে লাগলো। আচ্ছা, কান্না শুরু করলো। মাটিতে মুখ লুকিয়া দরবিগলিত লোচনে ডাকিতে লাগলেন, হানাথ, হানাথ, নাথ, তুমি আমায় এই বিপদে রক্ষা করো। আমি কি করলাম? আমাকে বিপদে তুমি রক্ষা করো। তুমি বল না দিলে কাহার বলে আমি এই বিপদ হইতে উদ্ধার পাইব?
তুমি যদি আমায় বল না দাও হে নাথ, ঈশ্বরকে বলছে, হে নাথ তুমি যদি আমায় বল না দাও, শক্তি যদি না দাও, তাহলে কাহার বলে আমি এই বিপদ হইতে উদ্ধার পাইব? কিভাবে আমি উদ্ধার পাবো? আমি মরিব, ভ্রমর মরিবে, আমি মরব, ভ্রমর মরবে। তুমি এই চিত্তে বিরাজ করিও, তুমি আমার এই হৃদয়ে বিরাজ করো। আমি তোমার বলে আত্মজয় করিব, আমি তোমার বলে, তুমি আমাকে বল দেবে, আমি আত্মজয় নিজেকে। ও কিন্তু গোবিন্দলাল আত্মজয় করবে, অর্থাৎ নিজেকে কিন্তু অনেক সংযমী রেখেছিল। নিজেকে সে কীভাবে যে রোহিণীকে বাঁচিয়েছে সেই জানে, তোমরা নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পারছো। এবং নিজেকে আত্মসংযমী রেখে এবং রোহিণীর কাছ থেকে নিজেকে দূরে রেখে, কারণ সে তার মাথায় এটাও ক্রিয়া করে যে তার স্ত্রী আছে, ভ্রমর আছে, সে কখনোই কিন্তু রোহিণীর প্রতি দুর্বল হতে পারে না। সব দিক থেকে কিন্তু গোবিন্দলাল আষ্টে পৃষ্ঠে বেঁধে আছে, নিজে আত্মজয় করবে বলছে, নিজেকে বাঁচিয়ে রাখছে গোবিন্দলাল। বুঝতে পেরেছো? একজন স্বামী হিসেবে, একজন পুরুষ মানুষ হিসেবে তার নিজস্ব যে আত্ম অহংকার আছে, নিজের যে আত্মসম্মান, সব একটা পুরুষের অ্যাঙ্গেল থেকে ভাবলে কিন্তু সেই দিক থেকে গোবিন্দলালকে বলবো সে অনেকটা মানে মনুষ্যত্ব যে সে হারিয়ে ফেলেছে তাও বলবো না, সে রোহিণীকে যে বাঁচায়নি ফুৎকার দিয়ে তাও না, রোহিণীকে বাঁচিয়েছে। তারপর কি হয়েছে, সে ভ্রমণের কথা চিন্তা করেছে, তার স্ত্রীর কথা সে একজন স্বামী হিসেবে আগে ভেবেছে, সে একজন নিজে পুরুষ হিসেবে সে অন্য নারীর প্রতি আসক্তি তার যেন না আসে, সে আত্মজয়ী হতে চেয়েছে। দেখো তার জন্য সে কিন্তু নিজে গুমড়ে কিন্তু কেঁদেওছে। আচ্ছা, এই গেল সপ্তদশ পরিচ্ছেদের আলোচনা। আজকের আলোচনা এই পর্যন্তই। পরের ক্লাসে থাকবে আরও দুটো পরিচ্ছেদের আলোচনা। তারপরে প্রশ্নোত্তর পর্ব থাকবে। তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করতে থাকো এবং পরপর ক্লাসগুলো করার পর তোমাদের অবশ্যই নিশ্চয়ই ভালো লাগছে আশা করি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানাও কেমন লাগছে। ঠিক আছে, ব্যাস এই পর্যন্তই আজকের আলোচনা। পরের ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য বেল আইকন দিয়ে রাখো। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।